হ্যালো বন্ধুরা, মালপানি খেয়ে মাতলামি করা বাস্তবে কিংবা ইন্টারনেটে তো অনেক দেখেছেন, কিন্তু আজকের মুভি মাতলামিটাকে যেন এক অন্য লেভেলে নিয়ে গেছে। আমি এই মুভির কোনো ইন্ট্রো দেব না, কারণ এমন এক মুভি যার কাহিনী বলে দিলে পুরো ভিডিওর মজাটাই নষ্ট হয়ে যাবে। এটি 2009 সালে রিলিজ হওয়া অনেক জনপ্রিয় একটি অ্যাডভেঞ্চার কমেডি মুভি যার নাম দ্য হ্যাংওভার। ভাইরে ভাই, মুভির নামের সাথে মুভির কাহিনীর এতটা মিল আপনি না দেখলে জীবনেও বুঝতে পারবেন না। মাল খেয়ে মাতলামি কত প্রকার ও কি সবকিছুই দেখতে পারবেন এই মুভিতে। আর এই মুভিতে যেই পরিমাণ টুইস্ট আছে রে ভাই, তা দেখে আপনি হাসতে হাসতে নিজেই মাতাল হয়ে যাবেন। তাহলে চলুন ঘুরে আসা যাক। তো গল্পটি শুরু হয় একটি বিয়ে বাড়ি থেকে, যেখানে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম ট্রেসি। আজ তার বিয়ে, কিন্তু তার হবু বরের কোনো খোঁজ খবর নেই। এদিকে বিয়ের আর মাত্র 5 ঘন্টা বাকি আছে। তখনই ট্রেসির কাছে ফিল নামে একটি ছেলে কল করে। ফিল হলো ট্রেসির হবু বর ডাকের বন্ধু। ফিল তখন ট্রেসিকে জানায় তারা তার বন্ধু ডাককে খুঁজে পাচ্ছে না। এটা শুনে ট্রেসি তো টেনশনে পড়ে যায়, কারণ একটু পরে বিয়ের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আর এই সময় যদি জামাই নিখোঁজ থাকে তাহলে তো পাড়া প্রতিবেশীর সামনে মান-ইজ্জত সব পাঞ্চার হয়ে যাবে। এই সিনটা আপনারা একটু মনে রাখবেন, কারণ এটা মুভির সব থেকে বড় টুইস্ট, আর এটা রিভিল হবে মুভির একদম শেষে। এখন প্রশ্ন হচ্ছে ডাকের সাথে কি হলো আর তাকে কেনই বা খুঁজে পাওয়া যাচ্ছে না? এটা জানতে হলে আমাদের 2 দিন পিছনে যেতে হবে। এই হচ্ছে ডাক, যার সাথে ট্রেসির বিয়ে হবে। আর ওয়েস্টার্ন কান্ট্রিতে বিয়ের আগে ছেলেদের জন্য ব্যাচেলার পার্টি অতি জনপ্রিয় একটি ইভেন্ট। ব্যাচেলার পার্টি হলো যখন কোনো ছেলে বিয়ে করে ব্যাচেলার থেকে কাপল হয়, তখন সেই ছেলে তার বন্ধুদের নিয়ে বিয়ের 1 দিন বা 2 দিন আগে একটি পার্টির আয়োজন করে। সেই পার্টিতে তারা যা মন চায় তাই করে, একদম শেষবারের জন্য। কারণ বিয়ের পর সে সংসারী হয়ে যাবে, আর বিয়ের আগের বিন্দাস লাইফ কখনোই পাবে না। আর এই পার্টিতে গেস্ট হিসাবে থাকে বরের সব ক্লোজ ফ্রেন্ডরা। যাই হোক, ডাক আমেরিকার লাস ভেগাসে একটি ব্যাচেলার পার্টির আয়োজন করেছে তার বন্ধুদের নিয়ে আনন্দ ফুর্তি করার জন্য। লাস ভেগাসকে বলা হয় সিন সিটি, মানে পাপের শহর। সেখানে হয় না এমন কিছুই নেই। অ্যালকোহল, গ্যাম্বলিং, প্রস্টিটিউট, লাইফস্টাইল সহ সব মিলিয়ে টাকাওয়ালাদের জন্য টাকা উড়ানোর এক মোক্ষম জায়গা। ডাক এই ব্যাচেলার পার্টিতে যাওয়ার জন্য তার 2 জন বন্ধুকে ইনভাইট করেছে। একজনের নাম হচ্ছে ফিল, যার সাথে আমরা মুভির প্রথমেই পরিচয় হয়েছি, আর আরেকজনের নাম হচ্ছে স্ট্রু। তাদের এই পার্টিতে আরো একজন সঙ্গী থাকে, আর সে হলো ডাকের হবু শালাবাবু, মানে ট্রেসির ছোট ভাই অ্যালেন। দাঁড়াও, সবাইকে আর একটু ডিটেইলে পরিচয় করিয়ে দিই। ফিল হলো একজন স্কুল টিচার, বেশ চালাকচতুর আর হ্যান্ডসাম একটি ছেলে। তার বন্ধুর ব্যাচেলার পার্টিতে যাওয়ার জন্য সে অল্প অল্প করে অনেকদিন ধরে টাকা জমাচ্ছিল, হাজার হলেও বন্ধুর বিয়ে বলে কথা। অন্যদিকে স্ট্রু হচ্ছে একজন ডেন্টিস্ট, যদিও সে নিজেকে লোকজনের কাছে ডাক্তার বলে বেড়ায়। এদিকে স্ট্রুর গার্লফ্রেন্ড মেলিসা হলো আরেক কঠিন জিনিস। সে সবসময় তাকে দৌড়ের উপরে রাখে। এটা করা যাবে না, ওটা করা যাবে না, বন্ধুদের সাথে বেশি আড্ডা দেওয়া যাবে না, কোথাও গেলে 100 বার কল করতে হবে, ইত্যাদি ইত্যাদি। মানে স্টোর কপালে গার্লফ্রেন্ড তো জুটেছে এক ডাইনি মেয়ে। তারপরেও সে সবসময় তাকে সোনা ময়না জান বলে আহ্লাদ দিতে থাকে। তার এই ডাইনি গার্লফ্রেন্ডকে সে অনেক কষ্টে ম্যানেজ করেছে এই পার্টিতে যাওয়ার জন্য, আর প্রমিস করেছে সেখানে কোনো মেয়ের দিকে সে ভুলেও তাকাবে না, একদম ভদ্র হয়ে থাকবে। অন্যদিকে ট্রেসির ছোট ভাই মানে ডাকের হবুশালা বাবু অ্যালেন না ব্রেন শট না সুস্থ মানুষ। ছেলে মানুষ হয়েও তার মধ্যে মেয়ে একটা ভাব, পুরাই তার সিরা টাইপের চিজ এই অ্যালেন। সে তার দুলাভাইয়ের সাথে লাস ভেগাসে ব্যাচেলার পার্টিতে যাওয়ার জন্য 2 সপ্তাহ আগে থেকে তার ব্যাগ গুছিয়ে রেখেছে। দুলাভাইরা যাচ্ছে বন্ধুদের সাথে মৌজ মাস্তি করতে, আর এই শালা তার মধ্যে কাবাব মে হাড্ডি হতে চায়। তাই ডাক তাকে নিয়ে যাচ্ছে যাতে তার মন খারাপ না হয় সেজন্য। ট্রেসির বাবা মানে ডাকের হবু শ্বশুরমশাই বেশ টাকাওয়ালা লোক। সে ডাককে বলে ভেগাসে যাচ্ছ যাও এবং যা ইচ্ছা তাই করো, কিন্তু সেই কাহিনী সেখানেই চিরদিনের জন্য ভুলে যেও, কারণ আমিও আমার বিয়ের আগে ব্যাচেলার পার্টিতে গিয়েছিলাম, আর সেখানে কি হয় সবকিছুই কিন্তু জানি। এগুলো বলে সে ডাককে একটি মহামূল্যবান মার্সিডিজ বেঞ্জ গাড়ি দেয় এই ট্রিপে যাওয়ার জন্য, কিন্তু বলে দেয় সাবধান বাফু, তুমি ছাড়া এই গাড়ি যেন অন্য কেউ না চালায়। আমি আমার ছেলের থেকেও এই গাড়িকে বেশি ভালোবাসি, তাই এর যদি কিছু হয় তাহলে আমার মেনে নিতে খুব কষ্ট হবে। ডাক তো গাড়ি পেয়ে খুব খুশি। এছাড়াও তার হবু বাবা বলে দেয় অ্যালান যেন বেশি বেশি মালপানি না খায়, তার দিকে নজর রাখতে, আর তাকে যেন কোনোভাবেই গ্যাম্বলিং খেলতে না দেয় তারা। এরপর ডাক ট্রেসির কাছে বিদায় নিতে যায় আর বলে খুব শীঘ্রই তোমার সাথে আবার দেখা হবে। এই বলে সে তার শালাবাবুকে নিয়ে হবু আব্বুর কথা অক্ষরে অক্ষরে পালন করার নিয়ত করে বেরিয়ে পড়ে ফিল আর স্ট্রুকে পিক আপ করার জন্য। ডাক ফিলকে পিক আপ করার জন্য তার স্কুলে যায়, আর তাকে সেখান থেকে রিসিভ করে চলে যায় স্ট্রুর বাড়িতে। এরপর স্ট্রুকে রিসিভ করে তারা যেতে থাকে লাস ভেগাসের উদ্দেশ্যে। আর এখান থেকেই শুরু হয় এক কঠিন লেভেলের ব্যাচেলার পার্টির কাহিনী। সামনে এমন সব ঘটনা ঘটতে যাচ্ছে, তার জন্য ভালোভাবে প্রস্তুত হয়ে নিন। গাড়িতে করে যাওয়ার সময় দেখা যায় তাদের পাশের গাড়িতে একটি ছোট মেয়ে যাচ্ছে। তাকে দেখে অ্যালান হেসে হেসে চিৎকার করে বলে, তুমি এত ছোট হয়েও পাপের
পাপের শহরে যাচ্ছ? এটা শুনে মেয়েটি তাকে একটি রিয়েল ইমোজি দেখিয়ে চুপ করিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। এসব দেখে বাকিরা হাসতে থাকে আর মালপানি খেয়ে মজমাস্তি করতে থাকে। এদিকে অ্যালান আবার স্কুল কলেজ থেকে 100 হাত দূরে থাকে, কারণ তার পড়াশোনায় মোটেও মন বসে না। কিন্তু সে সব সময় একটি বই খুব মনোযোগ দিয়ে পড়ে, আর সেই বইটি পড়ে সে অনেক টাকাও কামিয়েছে। কিন্তু সেই বইটি কিসের বই সেটা আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, প্রায় সন্ধ্যার সময় তারা লাস ভেগাসের অনেক জনপ্রিয় একটি আইকনিক হোটেল সিজারোস প্লেসে পৌঁছায়। হোটেলে ঢুকার সাথে সাথেই স্টু গিয়ে রিসেপশনের মেয়েকে বলে ডক্টর প্রাইস নামে একটি রুম বুক করা আছে। তখন রিসেপশনের মেয়েটি রেজিস্টার চেক করে বলে, জি স্যার, এই নামে 2 বেডের একটি রুম বুক করা হয়েছে। 2 বেডের এত ছোট রুমের কথা শুনে বাকিদের মেজাজ খারাপ হয়ে যায়। তাই ফিল স্টুকে পচানোর জন্য বলে, স্টু তুমি শুধু একজন ডেন্টিস্ট, কেন নিজেকে ডাক্তার বলে শো আপ করছো? এটা বলে স্টু রিসেপশনের মেয়ের সামনে খুব লজ্জা পায়। এরপর ফিল বলে, আরে বেটা, এক রাতের জন্য থাকবো, ভিআইপি ভাবে থাকবো, যা টাকা লাগে তুই আর আমি তো আছি নাকি? স্টু বলে, আরে বেটা, কাহিনী তা না, আমার গার্লফ্রেন্ড আমার ব্যাংকের স্টেটমেন্ট চেক করে প্রতিদিন, যদি দেখে আমি এত টাকা খরচ করেছি তাহলে আমাকে বাসায় ঢুকতে দেবে না। আসলে ফিল আর স্টু মিলে এই পুরো ব্যাচেলার পার্টি ট্রিট দিচ্ছে ডাক আর তার শালা অ্যালানকে। ফিল স্টুকে বুঝিয়ে ম্যানেজ করে নেয় আর $420 দিয়ে তারা বিশাল একটি রুম ভাড়া করে ফেলে। সেখানে গিয়ে তো সবার মাথা পুরো খারাপ, এত ভালো ভিউ দেখা যায় সেই রুম থেকে, আর পুরো বাড়ির মতো সব ব্যবস্থা রয়েছে এখানে। এদিকে অ্যালেন কিছু বাদাম দেখে বলে, দেখো দুলাভাই, আমাদের জন্য ফ্রি বাদাম দিয়েছে। তখন স্টু বলে, আরে পাগল, এটা ফ্রি না, এখান থেকে বাদাম নিলে সেটা অটোমেটিক সিস্টেমে ক্রেডিট কার্ডে বিল অ্যাড হয়ে যাবে। তখন ফিল চালাকির সাথে একটি গ্লাসে পানি ভরে সেম ওজনে তা বসিয়ে দেয় আর বলে, নাও এবার ফ্রিতে বাদাম খাও। তখন ফিল আরো বলে, সবাই রেডি হয়ে যাও, আমরা 30 মিনিটের মধ্যেই বেরিয়ে পড়বো। এরপর সবাই শাওয়ার নিয়ে রেডি হয়ে যায়, কিন্তু দেখা যায় স্টু এখনো রেডি হয়নি। স্টু ফিল আর ডাককে একটি রিং দেখায় আর বলে, এই রিংটি দিয়ে আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ের প্রপোজ করব তোর বিয়ের পর। ডাক তাকে অভিনন্দন জানায়, কিন্তু ফিল বলে, তুই বেটা বলদি থেকে যাবি, ওই রকম একটা ডাইনি মেয়েকে বিয়ে করার থেকে থার্ড জেন্ডারকে বিয়ে করা আরো ভালো। এরই মধ্যে সেখানে ডাকের শালাবাবু অ্যালেন চলে আসে। একবার দেখো তার স্টাইল, মনে হচ্ছে মাত্রই 1 বোতল জেরে এসেছে। এরপর তারা সবাই মিলে হোটেলের লিফটে চলে যায় ছাদে ওঠার জন্য, কিন্তু লিফটে ওঠার সময় তারা দেখে এক জোড়া আগে থেকেই সেখানে উল্টাপাল্টা কাজ করছে। তখন তারা মনে মনে বলে, এটা পাপের শহর, এখানে সবকিছুই সম্ভব। এই বলে তারা লিফটে করে সোজা ছাদে চলে যায়। সেখানে দেখা যায় অ্যালেন ড্রিঙ্কসের বোতলের মধ্যে কিছু একটা মেশাচ্ছে, কিন্তু কি মেশাচ্ছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর সে 4টা গ্লাসে করে সবাইকে ড্রিঙ্কস দেয় আর সবাই সেটা চিয়ার্স বলে খেয়ে নেয়। এক প্যাক মাল খেয়ে অ্যালান তার দুলাভাই আর 2 বন্ধুর উদ্দেশ্যে নিজের মনের কথা বলতে থাকে। সে জানায় বড় ভাইরা এত ফ্রেন্ডলি হবে সেটা সে কখনো কল্পনা করেনি। সে প্রতিজ্ঞা করে আজ রাত আমরা যা যা করবো তা কখনোই বাইরের কাউকে জানাবো না। অতি আবেগে মালটা নিজের হাত কেটে রক্ত দিয়ে শপথ নেওয়া শুরু করে। সবাই বুঝতে পারে এক প্যাক খেয়েই এই মাতাল পৃথিবী ছেড়ে চাঁদে চলে গিয়েছে, না জানি সারা রাতে কি করবে। ফিল এবার বলে, ভাই সিরিয়াসলি, আমরা আজ সারা রাত যা করবো তা যেন কেউ কোনোদিন জানতে না পারে। এই বলে তারা আবারও ড্রিঙ্কস করে। এরপর সিন শিফট হয় রাত থেকে সকালে। সারা রাত কি হয়েছে এটা জানতে আমাদের একটু অপেক্ষা করতে হবে। সকাল হলে আমরা দেখতে পাই তাদের হোটেল রুম পুরোই বিধ্বস্ত অবস্থায় রয়েছে। এদিকের মাল ওদিকে, ওদিকের মাল এদিকে, কোনো জায়গায় ধোয়া উঠছে, কোনো জায়গায় মুরগি হাঁটছে। দেখে মনে হয় সেখানে যেন ঘূর্ণিঝড়, ভূমিকম্প, সুনামি সবগুলো একসাথে হয়েছে। এদিকে দেখা যায় স্টু মাতাল হয়ে মাটিতে শুয়ে আছে আর তার পাশ দিয়ে একটি মেয়ে হাতে জুতো নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আর এই মেয়েটিকে তা আমরা একটু পরেই জানতে পারবো। কিছুক্ষণ পর স্টুর ঘুম ভাঙলে সে দেখতে পায় পুরো রুম একদম তছনছ হয়ে আছে। এরপর সালামিয়া ঘুম থেকে উঠে দুলতে দুলতে মূত্র বিসর্জন দিতে টয়লেটে যায়। সেখানে হিসু করা অবস্থায় সে দেখে এক রয়্যাল বেঙ্গল টাইগার চুপ করে বসে আছে। তখন সে ভাবে, দূর, মাল মনে হয় বেশি খেয়ে ফেলেছি, তাই মাতাল হয়ে চোখে উল্টাপাল্টা দেখছি। কিন্তু একটু পরে সে বুঝতে পারে, আরে এটা তো সত্যিকারের রয়্যাল বেঙ্গল টাইগার। সাথে সাথে সে চিৎকার করে বাইরে গিয়ে ফিলকে বলে, ভাইয়া, বাথরুমে এক বিশাল সাইজের বাঘ বসে আছে। ফিল তখন অ্যালেনকে বলে, এখনো তোমার নেশা কাটেনি। তাই সে নিজে গিয়েই দেখে আসলেই সেখানে একটি বাঘ বসে আছে। এদিকে স্টু দেখতে পায় তার সামনের একটি দাঁত হাওয়া হয়ে গিয়েছে। তখন ফিল বলে, আরে কালকে রাতে এমন কি খাইলাম যে কিছুই মনে করতে পারছি না। এদিকে স্টু তার দাঁত হারানোর শোকে অস্থির হয়ে পড়ে। সে বলে, ভাই, আমার গার্লফ্রেন্ড আমাকে মেরে ফেলবে এমন দেখলে। এছাড়া এই রুমের যে অবস্থা তাতে আমার ক্রেডিট কার্ড থেকে কত $1000 কেটে নেয় আল্লাহই জানে। তখন সবার হঠাৎ করে মনে পড়ে, আরে ডাক কোথায়? তখন তার শালা বলে, দুলাভাইকে তো তার রুমে পাচ্ছি না। এটা শুনে ফিল তার মোবাইলে কল করে, কিন্তু দেখে তার মোবাইল হোটেলেই পড়ে আছে। তখন ফিল বলে, সে হয়তো বাইরে নাস্তা করতে গিয়েছে, এত প্যারা নিয়ে লাভ নেই, সবাই চিল থাকো। ঠিক তখনই তারা পাশের রুম থেকে এমন একটি শব্দ শুনতে পায় যে তাদের জান উল্টে যায়। তারা তিনজন সেই রুমের মধ্যে অনেক খোঁজাখুঁজি করার পর দেখতে পায় একটি 6 মাসের বাচ্চা হাউ মাউ করে কান্না করছে। তারা তিনজন বলে, ঘটনা কি, এই বাচ্চা এখানে আসলো কি করে? আসলে তারা রাতে এত পরিমাণে নেশা করেছে যে তাদের রাতের কোনো ঘটনা বিন্দু পরিমাণ মনে নেই। তখন সবাই বলে, না, এভাবে বসে থাকলে চলবে না। তাই সবাই বাইরে চলে যায় রহস্য বের করার জন্য। এদিকে অ্যালেনের কোলে কিন্তু বাচ্চাটিকে দারুণ মানিয়েছে। যাই হোক, এরপর তারা সুইমিং
পুলের পাশে বসে ব্রেকফাস্ট করার সময় মনে করতে থাকে রাতে কি হয়েছিল। এদিকে স্টু পুরো হোটেল খুঁজেও ডাককে কোথাও পায় না। ঠিক তখনই এলেন তার পকেটে হাত দিতেই স্টুর সেই হাওয়া হয়ে যাওয়া দাঁত খুঁজে পায়। তখন স্টু বলে আমার দাঁত তোমার পকেটে গেল কিভাবে? তখন এলেন বলে আমারও তো সেম প্রশ্ন। এরপর তারা সবাই মিলে নিজেদের পকেট চেক করে যে আর কোনো ক্লু পাওয়া যায় কিনা। তখন স্টু তার পকেটের মধ্যে একটি এটিএম বিল দেখতে পায় যেখানে $800 বিল করা হয়েছে। এটা দেখে তার মনে একটাই চিন্তা যে তার গার্লফ্রেন্ড তাকে শেষ করে ফেলবে। অন্যদিকে এলেন তার পকেটে একটি ক্যাসিনো খেলার টোকেন দেখতে পায় আর বলে আমরা ক্যাসিনো খেলে খুব সকালেই হোটেলে চলে এসেছি। ঠিক তখনই ফিল তার হাতে একটি হসপিটালের টেপ দেখতে পায়। মানে সামহাউ গতরাতে সে কোনো মেডিকেলে ভর্তি ছিল। তার কি হয়েছিল, কেন মেডিকেলে ভর্তি ছিল কিছুই তার মনে পড়ছে না। যাক, তবুও তো একটা প্রমাণ পাওয়া গেল। তাই সবাই মিলে হসপিটালে যাওয়ার জন্য হোটেল থেকে বাইরে চলে আসে। এদিকে এলেনের কোলে বাচ্চাটার লুক দেখেন একবার, পুরোই ঝিঙ্গালালা। যাই হোক, ফিল এসে এলেনকে বলে তাদের মার্সিডিজ গাড়িটা পার্কিং এ খুঁজে পাচ্ছে না। তখন এলেন হতাশ হয়ে বলে ভাই, আমার বাপের এই গাড়ি আমার থেকেও বেশি প্রিয়, এটা খুঁজে না পেলে আমার বাপ আমাকে মেরে ফেলবে। তখন ফিল বলে চিন্তা করো না, ডাক হয়তো গাড়িটিকে তার সাথে নিয়ে গেছে। ঠিক তখনই তারা দেখতে পায় হোটেলের একটি ম্যাট্রেস কারা যেন উপর থেকে নিচে ফেলে দিয়েছে আর সেটা গিয়ে আটকে আছে একটি মূর্তির উপরে। তখন তারা নিজেদের মধ্যে বলে এই আকাম আমরা ছাড়া আর কেউ করেনি। তবে এই ম্যাট্রেস নিয়েও একটা রহস্য আছে যেটা আমরা একটু পরেই জানতে পারবো। তখনই তাদের সামনে একটি পুলিশের গাড়ি এসে থামে। গাড়িটি মূলত 3 জন সিভিল ড্রেস পরা পুলিশের জন্য এসেছে, কিন্তু সেখানে তারা 3 জন নিজেদেরকে পুলিশ বলে সেই গাড়িটি নিয়ে সেখান থেকে কেটে পড়ে। এরপর তারা 3 জন মিলে চলে যায় সেই হসপিটালে যেখানে ফিল ভর্তি ছিল। সেখানে ডাক্তারের সাথে কথা বলে তারা জানতে পারে সামান্য কিছু আঘাতের কারণে গতরাত ফিলকে এখানে ভর্তি করা হয়েছে, কারণ তার ব্লাডের মধ্যে হিউজ পরিমাণে রুফিলিন নামের ড্রাগস পেয়েছিল যেটা লাস ভেগাসে মেয়েদেরকে রেপ করার জন্য ইউজ করা হয়। তারা তখন চিন্তা করে তাদের সবাইকে একসাথে এই ভয়ানক ড্রাগস কে দিয়েছিল। তখন ডাক্তার বলে সেই সময় তোমরা 4 জনই উপস্থিত ছিলে, তার মানে ডাকও রাত 4টা পর্যন্ত তাদের সাথে এখানেই ছিল। তখন ডাক্তার আরো বলে গত রাতে তোমরা বারবার একটি বিয়ের কথা বলেছিলে। তখন স্টু বলে হ্যাঁ, আমাদের বন্ধু ডাকের বিয়ের কথাই বলছিলাম হয়তো। কিন্তু ডাক্তার বলে না, তোমরা কোনো বিয়ের অনুষ্ঠান থেকে এখানে এসেছিলে। এটা শুনে তাদের কাহিনী তো আরো প্যাচ লেগে যায়। তারা বলে এই অজানা জায়গায় আমরা কার বিয়ে খেতে এসেছিলাম, তাও আবার গত রাতে। তখন তারা ডাক্তারের কাছ থেকে যেখানে বিয়ে হয়েছিল সেই জায়গার ঠিকানা নিয়ে নেয় আর ঠিকানা অনুযায়ী তারা সেই বারে চলে যায়। বারের ভেতরে ঢোকার সাথে সাথে একজন লোক তাদেরকে দেখে আনন্দে হাসতে থাকে আর বলতে থাকে কি বন্ধুর কথা মনে পড়লো তো, তোমাদের মতো এত হাস্যকর মানুষ আমি জীবনেও দেখিনি। স্টুকে জড়িয়ে ধরে বলে এটা হচ্ছে তোমাদের মধ্যে সব থেকে হাস্যকর পাপি। তারা তো কিছুই বুঝতে পারছে না যে কাহিনী কি। তখন সেই লোকটা জানায় গত রাতে তারা এখানে এসেছিল একটি মেয়েকে বিয়ে করতে আর সেই মেয়েটি এখানে ডান্সিং এবং প্রস্টিটিউটের কাজ করত। মানে বুঝতেই পারছেন মেয়েটা কতটা ভালো। আর এই মেয়েটিকেই বিয়ে করে নিয়েছে আমাদের স্টু। এরপর লোকটি তাদের সেই বিয়ের কতগুলো ফটো দেখায়। এটা দেখে স্টুর প্রাণ যায় অবস্থা, কারণ তার গার্লফ্রেন্ড বলেছিল সেখানে কোনো মেয়ের দিকে ভুলেও তাকাতে না। এদিকে সে তো এক রাতের পরীকে বিয়েই করে ফেলেছে। তখন তারা আরো জানতে পারে সকাল থেকে যে বাচ্চাটিকে কোলে নিয়ে তারা হাঁটছে সেই বাচ্চাটি ছিল সেই মেয়েটির। মানে স্টু নতুন বউয়ের সাথে একটি বাচ্চাও ফিরে পেয়েছে। এরপর সবাই মিলে লোকটির কাছ থেকে সেই মেয়েটির ঠিকানা নিয়ে রওনা দেয় তার বাসার উদ্দেশ্যে। কিন্তু গাড়িতে ওঠার সাথে সাথে 2 জন লোক এসে তাদের হামলা করে আর বলে আমাদের বস কোথায়। তারা 3 জন তো কিছুই বুঝে উঠতে পারে না। তখনই সেই 2 জন তাদের উপর গুলি করতে গেলে ফিল গাড়িটিকে তাদের পায়ের উপর দিয়ে চালিয়ে সেখান থেকে চলে যায়। এরপর তারা সেই মেয়েটির বাসায় পৌঁছায় যার নাম ছিল জেড। জেড তাদের দেখে তার বাচ্চার উদ্দেশ্য করে বলে থ্যাঙ্ক গড তুমি তোমার বাবার কাছে ছিলে, আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর সে তাদের দেখে অনেক খুশি হয় আর তার নতুন বরকে দেখে ইয়ে করা শুরু করে দেয়। এরপর তাদের সবাইকে সে রুমের ভিতরে নিয়ে যায়। জেড তাদের এই চুপচাপ ভাব দেখে বলে আরেক কাহিনী কি, গতকাল রাতে তো তোমরা ছিলে পৃথিবীর সব থেকে চঞ্চল লোক আর আজ দেখছি তার পুরোই উল্টো। তখন জেড আরো বলে সকালে আমি ঘুম থেকে উঠে তোমাদের জন্য কফি আনতে গিয়েছিলাম, কিন্তু বাসায় এসে দেখি তোমরা কেউই নেই। তার মানে সকালে আমরা স্টোর পাশ দিয়ে একটি মেয়েকে হাতে জুতো নিয়ে হেঁটে যেতে দেখেছিলাম, সেই হচ্ছে এই জেড। তখন ফিল বলে ভাই গত রাতের কথা না আমাদের খুব বেশি একটা মনে নেই। এরপর জেদের কাছে তারা প্রশ্ন করে আমাদের বন্ধু ডাক কোথায়। তখন জেদ বলে কেন, সেও তো উপস্থিত ছিল বিয়েতে। ঠিক তখনই সেখানে পুলিশ এসে তাদের রেড দিয়ে জেলে নিয়ে যায়। মানে এক কাহিনী শেষ হতে না হতে আরেক কাহিনীর শুরু। এদিকে আর মাত্র একদিন পর বিয়ে। তখন ফিল ট্রেসিকে কল করে জানায় আমরা না লাস ভেগাসের প্রেমে পড়ে গেছি, তাই আজ আর আসতে মন চাচ্ছে না, কাল ঠিক বিয়ের আগেই চলে আসবো। তখন ট্রেসি বলে ডাক কোথায়। ফিল বেবাচেকা খেয়ে বলে হ্যাঁ এখানেই আমাদের সাথেই আছে। ট্রেসি বলে তাহলে সে আমাকে কল না করে তুমি কেন কল করেছো। তখন ফিল বুদ্ধি খাটিয়ে বলে আসলে আমরা প্ল্যান করেছি এখানে এসে কেউ কারো গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো না, তাই একজন অন্যজনের গার্লফ্রেন্ডের খোঁজ খবর নিচ্ছি আর কি। মানে সে ট্রেসিকে বুঝতেও দেয় না যে তারা তার বরকে খুঁজে পাচ্ছে
পারছে না। এরপর পুলিশ তাদেরকে পুলিশ কার চুরি করার অপরাধে পানিশমেন্ট দিতে থাকে আর তাদেরকে সোজা পাঠিয়ে দেয় ইম্পাউন্ড লটে, যেখানে পুলিশ তাদের মার্সিডিজ গাড়িটি জব্দ করে রেখেছে। গাড়িটি একদম অক্ষত অবস্থায় দেখতে পেরে তারা বুক ফুলিয়ে নিঃশ্বাস নেয়। গাড়ির মধ্যে তারা বিভিন্ন ধরনের উল্টাপাল্টা জিনিস খুঁজে পায় আর বলে এগুলো এই গাড়ির ভিতরে কিভাবে এলো। ঠিক তখনই তারা গাড়ির পেছনের ট্রাঙ্ক থেকে ঠুসঠাস আওয়াজ শুনতে পায় আর বলে ডাক হয়তো ডিকিতে বন্দী হয়ে আছে। এটা ভেবে তারা গাড়ি থেকে নেমে যেই ডিকি খুলেছে সাথে সাথে এক ন্যাংটা চাইনিজ লোক বের হয়ে তাদের বেদম মারতে থাকে। কে এই চাইনিজ লোক আর কেনই বা তাদের ডিকিতে বন্দী হয়ে আছে তারা কিছুই বুঝতে পারে না। লোকটি তাদেরকে সেই লেভেলে কুমফু স্টাইলে মেরে সেখান থেকে এক দূরে পালিয়ে যায়। কঠিন লেভেলের এই মাইর খেয়ে তারা মাটিতে গড়াগড়ি খায়। ঠিক তখনই অ্যালেন বলে, ভাই আমি একটা সত্যি কথা বলি, গত রাতে ড্রিঙ্কের বোতলের মধ্যে আমি ড্রাগস মিশিয়েছিলাম। মানে কাল রাতে তারা সবাই মিলে যখন ছাদে গিয়েছিল তখন বলেছিলাম না যে অ্যালেন ড্রিঙ্কের বোতলের মধ্যে কিছু একটা মেশাচ্ছে, আসলে সেই তখন এই আকাম ঘটিয়েছে। তখন অ্যালেন বলে, ভাই আমি যার কাছ থেকে ড্রাগস নিয়েছিলাম সে বলেছিল এটা একটা এক্সক্লুসিভ ড্রাগস যেটা কম বেশি সবাই ইউজ করে, কিন্তু ওই বেটা আমাকে ভুলভাল বুঝিয়ে এত ভয়ানক রুফিলেন ড্রাগস দিয়ে দিয়েছে আমি তো কিছুই টের পাইনি। এটা শুনে স্ট্রু তো রেগে মেগে আগুন, কিন্তু ফিল তো বুঝতে পারে অ্যালেন একটা কঠিন লেভেলের বলদ, যা হবার তো হয়েই গিয়েছে। তাই আবারও তারা হোটেলের দিকে রওনা হয়। এরপর আস্তে আস্তে তারা ভিতরে ঢুকে, কারণ বাঘটা এখনো তাদের রুমের মধ্যেই রয়েছে। ঠিক তখনই তারা রুমের মধ্যে দুজন লোককে দেখতে পায়, যাদের মধ্যে একজন অতি জনপ্রিয় বক্সার মাইক টাইসন। তাদের রুমের মধ্যে মাইক টাইসনের মতো জগৎ বিখ্যাত বক্সারকে দেখে তারা তো খুশিতে বাঁচে না, কিন্তু বোকাগুলো কিছু বুঝে ওঠার আগেই মাইক টাইসন এক পাঞ্চ মেরে অ্যালেনকে ফ্লোরে শুইয়ে দেয়। পরে তারা কাহিনী জানতে পারে যে তাদের বাথরুমের মধ্যে যে বাঘটি রয়েছে সেটি ছিল মাইক টাইসনের। মানে গতরাতে তারা মাইক টাইসনের বাড়ি থেকে বাঘটিকে চুরি করে নিয়ে এসেছে। এটা শুনে তারা হাসবে না কাঁদবে কিছুই বুঝে উঠতে পারে না, আর এটাও বুঝতে পারে না যে তারা এই ভয়ানক টাইগারকে কিভাবে চুরি করে এনেছিল। মাইক টাইসনের কাছে তারা ক্ষমা চেয়ে তার বাঘটিকে তার সাথে নিয়ে যেতে বলে, কিন্তু মাইক টাইসন সাফ সাফ জানিয়ে দেয় যে তোরা আমার বাঘ চুরি করে এনেছিস, তোরাই ফেরত দিয়ে আসবি, না হলে একটারও কিন্তু দাঁত থাকবে না। এই বলে সে সেখান থেকে চলে যায়। এমন ভয়ঙ্কর বাঘ এখন তারা কিভাবে বাড়িতে পৌঁছে দেবে? তখন না হয় মাতাল ছিল বলে পেরেছে, কিন্তু এখন কি করবে? অ্যালেন তখন তার সেই রুফিলেন ড্রাগস একটা মাংসের টুকরায় ভরে সেটা বাঘকে খেতে দেয়, আর কিছুক্ষণ পর বাঘ অজ্ঞান হয়ে গেলে তারা একটি চাদর দিয়ে পেঁচিয়ে সেটাকে হোটেল থেকে নামিয়ে নেয়। কিন্তু গাড়িতে করে যাওয়ার সময় হঠাৎ বাঘটির জ্ঞান ফিরে আসে আর সবাই ভয়ে গাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাঘ সেই গাড়ির মধ্যে তাণ্ডব লীলা চালায়, গাড়ির কাঁচ ভেঙে সিটের মধ্যে খামচাখামচি করে একদম বেহাল অবস্থা। তখন সবাই মিলে ঠেলে ঠেলে কোন রকমে বাঘটিকে মাইক টাইসনের বাড়িতে নিয়ে যায়। এরপর মাইক টাইসন তাদেরকে রুমের মধ্যে নিয়ে গিয়ে বলে, দেখো আমার সিসিটিভিতে তোমাদের কত কি রেকর্ড হয়েছে, তোমরা গত রাতে কি কি আকাম করেছো আমার বাসায়। সেখানে দেখা যায় তারা সবাই মিলে বাঘটিকে নিয়ে যাচ্ছে, আর তাদের সাথে তখন ডাকও ছিল। এদিকে অ্যালেন আবার মাইক টাইসনের কোটি টাকার পুলের মধ্যে মূত্র বিসর্জন করছে। এটা দেখে মাইক টাইসনের মাথা আরো খারাপ হয়ে যায়, কিন্তু সে তাদের কিছুই বলে না, কারণ সেও বুঝতে পেরেছিল এরা অধিক মাতাল ছিল, তাই সে তাদেরকে ছেড়ে দেয়। এরপর গাড়িতে করে আসার সময় ফিল বলে, না ট্রেসিকে সবকিছু জানাতে হবে, আর এই কথা শুনে স্ট্রু রাজি হয়ে যায়। কিন্তু অ্যালেন বলে, আমার আব্বা আমাকে কোপাবে তার গাড়ির এই অবস্থা দেখলে। ঠিক তখনই পাশ থেকে একটি গাড়ি এসে তাদের গাড়ির সাথে সজোরে ধাক্কা দেয়, আর তাদের গাড়ি এবার পুরো ভাঙড়ি মালে পরিণত হয়। আর দেখা যায় সেই গাড়িতে সেই দুজন লোক বসে আছে যারা আজ সকালে তাদের উপর বন্দুক ধরে তাদের বসের কথা জিজ্ঞেস করেছিল। তখন দেখা যায় তাদের গাড়ি থেকে সেই বসও নেমে এসেছে, যার নাম ছিল মিস্টার চৌ। মিস্টার চৌকে দেখার সাথে সাথেই তারা তিনজন চিনে ফেলে, কারণ সেই আজ দুপুরে তাদের গাড়ির ডিকি থেকে ন্যাংটা অবস্থায় বের হয়ে তাদের উত্তম মাধ্যম মাইট দিছে। তখন মিস্টার চৌ জানায়, গতরাতে আমি তোমাদের সাথে ক্যাসিনো খেলেছি, তোমাদের মধ্যে থাকে এই অ্যালেন আমাকে $80,000 জিতিয়েছিল, কিন্তু খেলা শেষে তোমরা আমার সেই $80,000 চিপস নিয়ে হাওয়া হয়ে যাও, আর আমি যখন তোমাদের পিছে পিছে যাই তখন তোমরা আমাকে মেরে গাড়ির ডিকিতে ঢুকিয়ে দাও। মানে সকালে সুইমিং পুলের পাশে বসে অ্যালেন তার পকেটের মধ্যে যে ক্যাসিনো খেলার টোকেনটি পায় এটি ছিল সেই ম্যাচের কথা। আসলে ওই লোকের ব্যাগ আর অ্যালেনের ব্যাগ এক হওয়ার কারণে অদল বদল হয়ে এই ঝামেলাটা ঘটেছে, কিন্তু তাদের তো আর মনে নেই কোথায় সেই ব্যাগটি রেখেছে যেখানে $80,000 রয়েছে। তখন মিস্টার চৌ বলে, তোমাদের বন্ধু আমার কাছে বন্দী আছে, যদি তোমাদের বন্ধুকে বাঁচাতে চাও তাহলে কালকে সকালের মধ্যে আমাকে $80,000 ফেরত দেবে, তা না হলে তোমাদের বন্ধুর মাথা কেটে তোমাদের উপহার দেব। এই বলে সে সেখান থেকে চলে যায়। এমন কথা শুনে তারা সবাই অনেক চিন্তায় পড়ে যায়, এক রাতের মধ্যে এত টাকা কিভাবে ম্যানেজ করবে তারা। এরপর সবাই হোটেলের রুমে গিয়ে $80,000 ভর্তি ব্যাগটা তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সেই ব্যাগের কোনো সন্ধান পায় না। তখন ফিল স্ট্রুকে বলে, বন্ধু তোর অ্যাকাউন্টে কত টাকা আছে? এর উত্তরে স্ট্রু জানায়, ভাই সব মিলিয়ে $10,000 হবে। তখন ফিল একটি বুদ্ধি করে, অ্যালেন যেহেতু গত রাতে ক্যাসিনো খেলে এত টাকা জিতেছে তাহলে আজ রাতেও সে হয়তো জিততে পারবে, কারণ ছেলেটি অনেক বোকা হলেও গ্যাম্বলিং খেলার ব্যাপারে খুব
দক্ষ, কারণ সে তো গ্যাম্বলিং এর উপরে পড়াশোনা করেছে। কি বুঝতে পারছেন না তো? চলুন বুঝিয়ে বলি। লাস ভেগাসে আসার সময় অ্যালান গাড়ির ভিতরে মনোযোগ দিয়ে যে বইটি পড়েছিল, সে বইটির মধ্যে কিভাবে ক্যাসিনো খেলতে হয় তার পুরো সূত্র ছিল, মানে বুঝেন অবস্থা। যাই হোক, এরপর তারা স্টোর সে $10,000 তুলে সোজা চলে যায় ক্যাসিনো খেলার জন্য। সবাই কোটটাই পরে চলে আসে প্রফেশনাল জুয়ারি হয়ে, আর অ্যালেন তার ম্যাজিক দেখানো শুরু করে দেয়। সে এতদিন ধরে বই পড়ে যা জেনেছে সব অ্যাপ্লাই করতে থাকে। আর অন্যদিকে স্ট্রু তার নতুন বউ জেদকে নিয়ে ছদ্মবেশে অ্যালেনের অপর পাশে বসে তাকে সাহায্য করার জন্য। একের পর এক দান জিততে থাকে অ্যালেন, আর সবাই তো টাসকি খেয়ে যায় তার স্কিল দেখে। ফিল তখন বুঝতে পারে তাদের এখনই কেটে পড়তে হবে, না হলে সবাই তাদের ধরে মায়ের শুরু করবে। তখন সবাই তাদের প্ল্যান মাফিক সেখান থেকে এক চান্স পেয়ে কেটে পড়ে। গাড়িতে করে আসার সময় তারা গুনে দেখে তারা $82,000 জিতেছে এই ক্যাসিনো খেলে। সবাই তো খুব খুশি হয়ে যায়, যাক অবশেষে তার বন্ধু ডাককে মুক্ত করতে পারবে। এরপর এক মরুভূমির মধ্যে এসে সে মিস্টার চৌকে $80,000 দিয়ে তারা তাদের বন্ধুকে ছাড়াতে আসে। কিন্তু টাকা দেওয়ার পর তারা দেখতে পায় এই লোক তো তাদের বন্ধু ডাক না, এ তো অন্য কেউ। সবার মাথায় আকাশ ভেঙে পড়ে যে একজন র্যান্ডম পাবলিকের জন্য তারা এত টাকা জোগাড় করলো। ফিল তখন মিস্টার চৌকে বলে, দেখো এটা আমাদের বন্ধু ডাক না, আমাদের টাকা ফেরত দাও। এটা শুনে মিস্টার চৌ হাসতে হাসতে তাদের অশ্লীল অঙ্গভঙ্গি দেখায় আর সেখান থেকে টাকা নিয়ে চলে যায়। এদিকে এই র্যান্ডম পাবলিককে দেখে অ্যালেন চিনে ফেলে আর বলে, এই লোকটাই তো আমার কাছে রুফিলিন ড্রাগস বিক্রি করেছিল। আসলে এই লোকটার নামও ছিল ডাক। আর মিস্টার চৌ সেদিন এই ডাককেও তাদের 4 জনের সাথে ক্যাসিনো খেলায় দেখে, আর তাদের আসল বন্ধু ডাক ভেবে তাকে কিডন্যাপ করে নেয়। কিন্তু তাকে দিয়ে তো তাদের কোনো কাজ নেই, বরং মাঝখান থেকে স্ট্রুর $10,000 গায়েব। এখন কি আর করা, এই 3 জনের হাতে তো কোনো উপায়ও নেই। তাই ফিল এবার সত্যি কথা জানানোর জন্য ট্রেসিকে কল করে। কি মনে আছে তো, এই সিনটা দিয়েই কিন্তু মুভির শুরু হয়েছিল। ফিল ট্রেসিকে পুরো ঘটনা বলতেই যাবে, ঠিক তখনই স্ট্রুর মনে পড়ে যায় যে রাতে তারা ডাককে ছাদে রেখে এসে ভুল করে দরজা লক করে দিয়েছিল। স্ট্রু তখন ফিলের কাছ থেকে ফোন কেড়ে নিয়ে ট্রেসিকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। এরপর সবাই মিলে চলে যায় হোটেলের একদম ছাদে, আর সেখানেই দেখা মিলে তাদের হারিয়ে যাওয়া বন্ধু ডাকের। ইতিমধ্যে ডাক রোদে পুড়ে একদম লালে লাল হয়ে গিয়েছে। সে বলে, আমি উদ্ধারের জন্য একটি ম্যাট্রেস নিচে ফেলেছিলাম, কিন্তু কেউ আমাকে উদ্ধার করতে আসেনি। হ্যাঁ, সকালে যে ম্যাট্রেসটিকে একটি মূর্তির উপরে দেখেছিলাম সেটা ছিল ডাকের কাজ। যাই হোক, এরপর তারা সবাই মিলে নিচে চলে আসে। ঠিক তখনই তারা সেখানে জেডকে দেখতে পায়। তখন স্ট্রু তার কাছে গেলে জেড বলে, আমিও বুঝতে পেরেছি যে তোমরা এই সবকিছু মাতাল অবস্থায় করেছো। তাই সে স্ট্রুকে বিয়ের আন্টিটি ফেরত দিয়ে দেয়। আর তখন আমরা জানতে পারি যে এই শালা অ্যালেন স্ট্রুর সাথে বাজি ধরেছিল যে যদি স্ট্রু নিজের দাঁত তুলতে পারে তাহলেই প্রমাণ হয়ে যাবে যে সে একজন ভালো ডেন্টিস্ট। মানে স্ট্রু তার নিজের দাঁত নিজেই তুলেছিল সেই রাতে। যাই হোক, এরপর জেডের কাছ থেকে বিদায় নিয়ে তারা 4 জন ভাঙাচোরা গাড়িতে বসে যায় আর রওনা দিয়ে দেয় সেই পাপের শহর থেকে নিজেদের বাড়ির উদ্দেশ্যে। গাড়ির ভিতরে ডাক্তার পকেটে হাত দিয়ে দেখে মিস্টার চো এর হারিয়ে যাওয়া সেই $80,000 চিপস গুলো তার পকেটেই ছিল। মানে তারা এখন $80,000 গর্বিত মালিক। সবাই তো খুব খুশি হয়ে যায়, আর পথের মধ্যেই তারা নিজেদের ড্রেস চেঞ্জ করে নেয় বিয়েতে অংশগ্রহণ করার জন্য। পুরো বিয়ে বাড়ির সবাই মনে করতে থাকে যে তারা হয়তো আর আসবে না। ঠিক তখনই তারা সেখানে কোটটাই পরে উপস্থিত হয়, আর ফাইনালি ডাক ও ট্রেসির বিয়েটি সম্পূর্ণ হয়। ঠিক তখনই সেখানে চলে আসে স্ট্রুর ডাইনি গার্লফ্রেন্ড মেলিসা। সে এসেই স্ট্রুকে একের পর এক প্রশ্ন, কই গিয়েছিলে, আমার ফোন কেন ধরনি, ব্যাংক থেকে এত টাকা কিভাবে গায়েব হলো, তাছাড়া তোমার দাঁতের এই অবস্থা হয়েছে কেন? তখন স্ট্রু রেগে মেগে বলে, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, তোর সাথে আজ থেকে আমার ব্রেকআপ। এই সাহস দেখে তার বাকি 3 বন্ধু অনেক খুশি হয়ে যায়। যাক, অবশেষে তাদের বন্ধু এই ডাইনির থেকে রক্ষা পেল। এরপর সবাই অনেক আনন্দ করে বিয়ের অনুষ্ঠান উদযাপন করতে থাকে। এদিকে ডাক তার শ্বশুরকে বলতেই যাবে যে তার গাড়ি এখন পুরোই ভাঙরি মাল। তখনই তার শ্বশুর বলে, ও তোমাকে তো বলাই হয়নি, এই গাড়িটি আমি তো তোমার বিয়েতে গিফট করেছি। এটা শুনে ডাক পারে না হেসে গড়াগড়ি খায় আর বলে, অনেক অনেক ধন্যবাদ শ্বশুরমশাই। এরপর তারা 3 বন্ধু আর শালাবাবু মিলে আড্ডা দিতে থাকে আর বলে, এটাই ছিল আমাদের জীবনের বেস্ট অ্যাডভেঞ্চার। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা সারা রাত কি করেছি তার কিছুই কেন মনে নেই। তখনই অ্যালেন একটি ক্যামেরা নিয়ে এসে বলে, দেখো আমি সেই ক্যামেরাটা খুঁজে পেয়েছি যেটাতে সারা রাতের সব ছবি রয়েছে। সবার চোখ চকচক করে ওঠে সেগুলো দেখার জন্য যে সবাই কি কি করেছিল সেই রাতে। কিন্তু ডাক বলে, গাইজ আমরা সবাই মিলে এই ছবিগুলো একবারই দেখবো আর এরপর সবকিছু ডিলিট করে দিব চিরজীবনের জন্য। সবাই এই ডিলে রাজি হয় আর দেখা শুরু করে সেই রাতে কি কি আকাম করেছিল তারা। তোমরা যদি পুরো ছবিগুলো দেখতে চাও তাহলে অবশ্যই মুভিটি ডাউনলোড করে নিও। আমি যেগুলো ইউটিউবে পাবলিশ করার মতো সেগুলোই দেখাচ্ছি, আর অন্যগুলো ইউটিউবে ছাড়ার মতো ছবিও না, আর সেগুলো অতটা ভালোও না। তো এই ছিল আমাদের আজকের মুভিটি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো গল্পটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং কমেন্টে নিজের মতামতটা জানিয়ে যেতে পারেন। আল্লাহ হাফেজ।